ধারাবাহিকের শুরুতেই আমরা বাণী এবং বিদ্যুতের ফোন আলাপ দেখতে পাই। সেখানে বিদ্যুৎ বাণীকে বলে, তোকে বলেছিলাম না, আমি তোর দুর্বলতা জেনে গেছি। এবার দেখ তোর মেয়েকে হাতিয়ার করে আমি কিরকম খেলা খেলি। এসব কথা শুনে বাণী অনেক রেগে যায়। এরপর সে ফোনটা রেখে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় সেখানে ঈশানী চলে আসে এবং বাণীকে জিজ্ঞেস করে, তোর চোখ মুখ কেমন লাগছে কেন, কি হয়েছে? তখন বাণী ঈশানীকে বলে, আমি পরে এসে সবকিছু বলবো, আপনি শুধু মাম্মামকে চোখে চোখে রাখবেন। এরপর বাণী সেখান থেকে যাওয়ার আবারও চেষ্টা করলে অনিরুদ্ধ তার সামনে এসে আটকে দেয় এবং বলে, আপনার মাথা ঠিক নেই, আপনি কোথাও যাবেন না। কিন্তু বাণী তার কোনো কথাই শুনতে চায় না এবং সে অনিরুদ্ধকে বলে, আপনি পারলে আমার মাম্মামের খেয়াল রাখবেন, আজ বিদ্যুতের সাথে আমার শেষ বোঝাপড়া হবে। এরপর বাণী সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা বিদ্যুতের বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে শ্যামলী তরকারি কাটছিল এবং বলছিল, বাড়িতে মেয়ে থাকতে এখানে সে বাঘিনীর মতো তাণ্ডব করে গেল। এরপর সে বিদ্যুৎকে বলে, তুই তানিয়াকে নিয়ে গিয়েছিলিস, এটা বাণী জানতে পারলে কুরুক্ষেত্র হয়ে যাবে। তার থেকে ভালো তুই কিছুদিন বাইরে কাটিয়ে আয়, বাণী শান্ত হলে পরে ফিরে আসিস। তখন বিদ্যুৎ বলে, তুমি এত চিন্তা করো না, শুধু দেখো আমি বাণীর কি অবস্থা করি। ঠিক সেই সময় সেখানে বাণী চলে আসে এবং পায়ের লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে, যেটা দেখে সকলেই অনেক ঘাবড়ে যায়। এরপর কুয়াশা বাণীর সামনে আসে এবং বলে, তুমি আবার এখানে এসেছ, দেখো তোমার কি অবস্থা করি। ঠিক সেই সময় বাণী কুয়াশাকে একটা থাপ্পড় মেরে ফেলে দেয়। এরপর বিদ্যুৎ আসে বাণীর সামনে এবং বলে, তুই কুয়াশাকে মারলি? তখন বাণী সিংহের মতো একটা গর্জন করে এবং রাগান্বিত দৃষ্টিতে বিদ্যুতের দিকে তাকিয়ে তার গলায় চেপে ধরে ফেলে দেয়। এরপর সে বটি হাতে তুলে নেয় এবং বিদ্যুতের গলায় কোপ দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন শ্যামলী তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে বাণী বলে, আমার সামনে এলে আমি তোমার গলায় কোপ বসিয়ে দেব। তুমি তো বলেছিলে আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে কেন এখন বলতে আসছো? এরপর বিদ্যুৎ বাণীকে বলে, বটিটা সরিয়ে নিও, লেগে যাবে। বাণী বলে, হাতিয়ার নিয়ে খেলার খুব শখ তাই না, এখন এই হাতিয়ারটা গলায় বসিয়ে দেই। এই কথা শুনে কুয়াশা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং আড়ালে লুকিয়ে বলতে থাকে, বাণী মনে হচ্ছে আজকে সবাইকে মেরে ফেলবে, আমি এখান থেকে বেরোবো না। পরের সিনে বাণী শ্যামলীকে বলে, তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করেছিলাম আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে যা নয় তাই বলে অপমান করেছ, এমনকি আমার চরিত্র নিয়ে কথা বলেছ। আমি মুখ বুজে সব কিছু সহ্য করেছি, কিন্তু আমার মেয়ের দিকে তাকালে আমি কিছুতেই সেটা সহ্য করব না। এরপর সে বিদ্যুৎকে উঠিয়ে গলা টিপে ধরে এবং আবারও বটির কূপ দেওয়ার চেষ্টা করে। তখন শ্যামলী এসে তার পায়ে ধরে ক্ষমা চায় এবং বলে, তুই এবারের মতো বিদ্যুৎকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি সে আর তোদের মাঝখানে কখনোই যাবে না, তোর কোনো মেয়ের কোনো ক্ষতি সে করবে না। আমি তো তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি, আমার জন্য ওকে ছেড়ে দে। এ কথা শুনতেই বাণী নিজের হাতের বটি ফেলে দেয় এবং বলে, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে আবারও যদি আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাও তাহলে ওই চোখ আমি উপড়ে নেব। এসব কথা বলে বাণী সেখান থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা অনিরুদ্ধ এবং তানিয়াকে দেখতে পাই। তানিয়া লুকিয়ে পড়েছিল এবং অনিরুদ্ধ তাকে খুঁজে বের করে আদর করতে থাকে। এরপর সেখানে বাণী চলে আসে আর তানিয়া তাকে দেখে ছুটে যায়। বাণী বলে, তোমাকে তো বলেছিলাম দিদিভাইয়ের কাছে থাকতে, তা না করে এখানে কি করছো? তখন তানিয়া বলে, আমার তো খুব খিদে পেয়েছিল। বাণী বলে, সেটা কি তুমি তোমার দিদিভাইকে বলেছিলে? তানিয়া বলে, না, কিন্তু বন্ধু আমাকে খাবার খাইয়ে দিয়েছে, সে বলেছিল আমাকে বাইরে নিয়ে গিয়ে খাইয়ে আনবে। এরপর তানিয়া কিছু খাবারের নাম বলে তার মাকে, যেগুলো সে অনিরুদ্ধর সাথে বাইরে গিয়ে খেয়ে এসেছে। এরপর তানিয়া সেখান থেকে চলে গেলে বাণী অনিরুদ্ধকে জিজ্ঞেস করে, তানিয়া যে খাবারগুলো খেয়েছে তার দাম কত? অনিরুদ্ধ বলে, আপনি প্লিজ টাকা দিতে চাইবেন না, আমি ওকে ভালোবেসে খাবার খাইয়েছি। তখন বাণী বলে, টাকা দেওয়ার জন্য না, ও যদি কখনো খেতে চায় তাই জন্য দাম জিজ্ঞেস করছি। এরপর অনিরুদ্ধ বাণীকে খাবারের দামের কথা বলে, যেটা শুনে বাণী অনেক অবাক হয়ে যায় এবং বলে, এত দামের খাবার কেন ওকে খাইয়েছেন? ওকে এত বড় বড় আশ্বাস দেবেন না, আমি ওর চাহিদা মেটাতে পারবো না। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস অনেক বুদ্ধিমতী, সে ভালো করেই জানে কোনটা তার জন্য আর কোনটা তার জন্য নয়। এরপর অনিরুদ্ধ সেখান থেকে যেতে নিলে তানিয়া সেখানে আসে এবং বাণীকে বলে, তুমি থ্যাংক ইউ বলেছ, বন্ধু তো চলে যাচ্ছে। তখন বাণী জানতে চায়, কেন থ্যাংক ইউ বলতে হবে? তানিয়া বলে, বন্ধু আমাকে খাবার খাইয়ে এনেছে, এতক্ষণ আমাকে আংলে রেখেছে তাই জন্য। এরপর বাণী অনিরুদ্ধকে থ্যাংক ইউ জানায়।
পরের সিনে আমরা বানি দেখতে পাই সে বাজারে যাচ্ছিল জন্মদিনের বাজার করার জন্য এবং সে একা একা বলতে থাকে, আজ ঠাম্মির জন্মদিন, সে মুখ ফুটে আমার থেকে খাবার খেতে চেয়েছে। তার পছন্দের সব কিছুই আজকে রান্না করে খাওয়াবো। এরপর বানি বাজারে গিয়ে বিভিন্ন ধরনের বাজার করে নেয়। অন্যদিকে শ্যামলীও বাজারে আসছিল। ঠিক তখন সে বানিকে দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করলে অনিরুদ্ধ সামনে পড়ে যায়। এরপর সে অনিরুদ্ধকে বলে, তার মানে তোমরা দুজনেই এদিকে আছো? তোমরা কি চাইছো আমার গলা কেটে দিতে? তখন অনিরুদ্ধ বলে, কেন আমি গলা কাটতে যাব? তখন শ্যামলী গতদিনের ঘটনাগুলো অনিরুদ্ধকে জানায় এবং সে বাণীকে আসতে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে তো অনিরুদ্ধ অনেক খুশি হয় এবং বাণীকে উদ্দেশ্য করে বলে, এইতে দিনে আপনি খুব ভালো কাজ করেছেন। এটা যদি আগে থেকে করতেন তাহলে আপনার স্বামী আপনার উপর এত অত্যাচার করতে পারত না। পরের সিনে আমরা নয়নতারা এবং বান্টিকে দেখতে পাই। নয়নতারা তার জন্মদিনের জন্য বিভিন্ন ধরনের সাংবাদিককে ফোন করছিল। তখন বান্টি জানতে চায় সে কেন এরকম সাংবাদিক ডাকছে। তখন নয়নতারা বলে সে তার জন্মদিনে অনিরুদ্ধ এবং মৌলির এঙ্গেজমেন্টের কথা সবাইকে জানিয়ে দেবে। পরের সিনে আমরা বাণীকে দেখতে পাই সে একা একাই সব রান্নাই করছিল। ঈশানী চলে আসে এবং বাণীকে সাহায্য করতে চাইলে বাণী তাকে বলে কোনো সাহায্যের প্রয়োজন নেই, সে একা সামলাতে পারবে। এরপর ঈশানী সেখান থেকে চলে গেলে বাণী মশলানোর জন্য সেখান থেকে চলে যায়। শেষ সিনে রান্নাঘরে নয়নতারা ঢুকে পড়ে এবং বলতে থাকে, তোকে কি আমি এমনি রান্না করার দায়িত্ব দিয়েছি? আমি তো জানি তুই ভালো রান্না করিস, তাই তোর এত গুমর। তোর গুমর কি করে ভাঙতে হয় সেটা আমি তোকে আজ দেখাবো রে বানি, ডাকাত রানী। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।